তেজগাঁও থেকে সংবাদ সন্ধানে আপনাদের সামনে রয়েছি আমি দোলা ডলোরেস এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। রোহিঙ্গা ইস্যুতে বেশিরভাগ এনজিওর উদ্দেশ্য অসৎ, গোয়েন্দা তথ্য থাকার দাবি মন্ত্রিসভা কমিটির। সরকারি ব্যাংকে দুর্নীতিবাজদের স্থান নেই, অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, খেলাপির সহযোগীদেরও ছাড় নয়। ডাকসুর পুনর্ভোটে 3 দিন সময় দিল আন্দোলনকারীরা, নৈরাজ্যে কড়া ব্যবস্থা নেবেন উপাচার্য। সাকিবের আইপিএল খেলায় হস্তক্ষেপ করবে না ক্রিকেট বোর্ড, ইনজুরি নিয়ে সতর্ক থাকার পরামর্শ। সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, দেখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরিয়া, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির প্রথম সভা বসে এবং সেখানে কিন্তু কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক জানিয়েছেন যে রোহিঙ্গাদের জন্য কাজ করতে আসা যেসব এনজিও তাদের বেশিরভাগেরই কিন্তু উদ্দেশ্য অসৎ এবং এসব তথ্য কিন্তু আসলে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে এসেছে। দেখেন, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি জানতে পেরেছি এই বৈঠকের সূত্র ধরে, যে এই বিদেশিরা যারা এসেছেন রোহিঙ্গাদের জন্য বিভিন্ন কাজ করতে, এই জনগোষ্ঠী 150 কোটি টাকা ইতোমধ্যে তারা হোটেল বিল এবং বাড়ি ভাড়া বাবদ দিয়েছেন। তার বাইরেও তাদের জন্য, তাদের উন্নয়নে ব্যয় করার জন্য যেই টাকা এসেছে, অর্থ এসেছে, তার 25% তাদের জন্য ব্যয় হয়নি। তো এগুলো অবশ্যই উদ্বেগজনক। তার বাইরে যেটি হচ্ছে, মন্ত্রিসভা কমিটি যেটি বলেছে যে সেটি হচ্ছে যে দেখেন, এই যে সহায়তার নামে অনেকে কিন্তু নানা রকম উদ্দেশ্য সাধনের চেষ্টা করে থাকে, এরকম অভিযোগ আগেও ছিল। তো সেটিও খতিয়ে দেখবে, নিশ্চয়ই দেখবে সরকার। আর এখানে পুরো বিষয়টা দেখভাল ঠিকমতো হচ্ছে কিনা সেটা অবশ্যই সরকারের দায়িত্ব। স্থানান্তরের বিষয়টি এসেছে, যাই হোক, আমরা প্রতিবেদনে এগুলো বিস্তারিত জানতে পারবো। দেখে আসি প্রতিবেদনটি। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রায় 2.5 ঘন্টা ধরে চলা বৈঠক শেষে কমিটির সভাপতি জানান, রোহিঙ্গাদের জন্য কাজ করা বেশিরভাগ এনজিওরই উদ্দেশ্য অসৎ, আর এসব তথ্য এসেছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে। এই বিদেশ থেকে যে টাকা আনে সেটা যারা ভুক্তভোগী অর্থাৎ যারা রোহিঙ্গা তাদের জন্য 25%ও খরচ হয় না। আমরা পর্যালোচনা করে দেখেছি 75% খরচ হয় যারা এগুলো দেখাশোনা করার জন্য যারা আসে ওনাদের জন্য। মাদক নির্মূল অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সাফল্যের কথা জানিয়ে তিনি বলেন, এখন মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে নিরাময় কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এই যে নিরাময় কেন্দ্র, এটা খুবই অপ্রতুল। সরকারি এবং বেসরকারিভাবে সেগুলো কিভাবে বৃদ্ধি করা যায়, যারা আসক্ত হয়েছিল ভালো হতে চায় সে ব্যাপারটাকে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, এই ব্যাপারগুলো আমরা খুব গভীরভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে আকম মোজাম্মেল হক জানান, ঢাকার যানজট প্রশ্নের আলোচনায় 2 সিটির মেয়রদেরও রাখা হবে কমিটির আগামী বৈঠকে। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম মিঠু। মিঠু, রোহিঙ্গাদের জন্য কাজ করতে আসা যেসব এনজিও, সেসব এনজিওগুলোর কি অনিয়মের কথা বলেছেন মন্ত্রী এবং ঠিক কি পরিমাণ অর্থ এভাবে অপচয় হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন? দেখুন, এটি সরকারের নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটা কমিটি। এই কমিটিতে 14 জন মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন এবং নিরাপত্তা সংক্রান্ত যেসব নীতি নির্ধারণ করা হয় এই কমিটিতেই বেশিরভাগ তার জিনিসগুলো আসে। তো এই কমিটিতে এই নতুন সরকারের এটি প্রথম বৈঠক এই কমিটির। এই বৈঠকে আসলে অনেকগুলো ইস্যু ছিল, এজেন্ডা, যেগুলোকে আমরা বলি মাদক, সন্ত্রাস, রোহিঙ্গা, এই সবগুলো বিষয় ছিল। তো এর মধ্যে একটি বিষয় ছিল রোহিঙ্গাদের বিষয়। এই বিষয়ে আসলে এই কমিটির যে সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, তিনি বলেছেন যে যেসব এনজিওগুলো কাজ করছে এই রোহিঙ্গাদের জন্য, এই রোহিঙ্গাদের যে পরিমাণ টাকা আসে তাদের কল্যাণে, এই কল্যাণের 4 ভাগের
1 ভাগ আসলে ব্যবহার করা হয় বা তার চেয়ে কম ব্যবহার করা হয় আসলে রোহিঙ্গাদের জন্য। বাকি টাকা আসলে ব্যবহার করা হয় যেসব এনজিওর যে কর্মকর্তা আছেন তারা এখানে থাকেন তাদের জন্য। অর্থাৎ তিনি বলেছেন গত 2017 সালের সেপ্টেম্বরে, আগস্টে তো রোহিঙ্গারা এসেছে, সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 150 কোটি টাকা শুধু হোটেল বিলি দিতে হয়েছে এই কর্মকর্তাদের থাকার জন্য, এবং পাশাপাশি যেসব বাড়িতে বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়া বাবদ আরও 8 কোটি টাকা খরচ হয়েছে। তো মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন যে এইসব যে এনজিও আছে, এই এনজিওর হচ্ছে ইল মোটিভ আছে, এক্স্যাক্টলি বলেছেন যে ইল মোটিভ আছে, এটা তারা পেয়েছেন এবং এইগুলো পেয়েছেন তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। মিঠু, আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টাও কিন্তু আজকে মন্ত্রিসভার এই যে বৈঠক, আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে আলোচিত হয়েছে, সেখানে কি এটি জানানো হয়েছে যে এই উদ্যোগ কতটা এগিয়েছে? আর ভাষাঞ্চলে স্থানান্তরের বিষয়ে কি, মানে আমরা শুনেছি যে অনেক পক্ষ থেকে অনেক রকম কথা বলা হচ্ছে। হ্যাঁ, আজকে আসলে এই বিষয়ে মন্ত্রীর কাছে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে গত দু একদিনের মধ্যেই জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে যে ভাষাঞ্চরে নিয়ে যাওয়ার ব্যাপারে। তো সেখানে এই কমিটির সভাপতি আকমা মোজাম্মেল হক তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দেশের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ যেখানে মনে করবে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে, এবং তারা যাতে মানবেতর জীবনযাপন না করে সেই বিষয়টিতে ইউএন সহ অন্যান্য সংস্থা উদ্বেগ জানাতে পারে। তবে সেই উদ্বেগটা মানবতার ক্ষেত্রেই, তবে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়ে আসলে তাদের কোনো কিছু করার নেই বলে তিনি মনে করেন। অর্থাৎ বাংলাদেশ যেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে রাখবে নিরাপত্তার স্বার্থে, সেখানে বাংলাদেশ এটা নিজস্ব ব্যাপার। বার্তাকক্ষ থেকে বলছিলেন আরিফুল ইসলাম মিঠু। সরকারি ব্যাংকে দুর্নীতিবাজ আর অদক্ষদের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পাশাপাশি ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের সহযোগী ব্যাংক কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় এসব কথা জানান মন্ত্রী। ব্যাংকের ক্রমবর্ধমান খেলাপি ঋণ এখন আর্থিক খাতের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বাংলাদেশ ব্যাংকের হিসাবে বিতরণ করা ঋণের 10% বেশি খেলাপি। তবে দুর্নীতি, অনিয়ম, অদক্ষতার কারণে রাষ্ট্রীয় ব্যাংকে খেলাপি ঋণ প্রায় 30%। বিশেষ অডিটের মাধ্যমে এই অনিয়মে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ব্যাংকের পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনায় একজন দুর্নীতিবাজও বড় ক্ষতির কারণ হবে বলেও মত তার। অসাধু ব্যবসায়ীরা কিন্তু একজন কিন্তু অসাধু থাকে না। অসাধু ব্যবসায়ীরা তাদের সাথে কিন্তু আমরাও থাকি। আমরা যারা আছি তাদেরকেও কিন্তু কোনোভাবেই কিন্তু ছাড় দেওয়া হবে না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পর্যায়ক্রমে ব্যাংক খাতের সংস্কার হবে জানিয়ে তিনি বলেন, সরকারি ব্যাংকের পর্ষদে অযোগ্যদের নিয়োগের প্রথা বন্ধ করা হবে। স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংক অটোমেশনে ব্লকচেইন টেকনোলজি ব্যবহারের পরামর্শ দেন তিনি। যারা বুঝে না তাদেরকে আমি ব্যাংকের বোর্ডে রাখবো না। তাদেরকে ব্যাংকে বোর্ডে না রাখার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীকে যতবার বলার দরকার, যতবার বুঝাবো দরকার ততবার আমি বুঝাবো। এটা খেলার জায়গা না, এটা খেলার জায়গা না। এখানে সাবজেক্ট স্পেসিফিক নলেজ না থাকলে কেউ চালাতে পারবে না। এ সময় খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতে মামলার আগে সমঝোতার মাধ্যমে অর্থ আদায়ের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। গোটা ব্যাংকিং খাতের এটি একটি অন্যতম একটি চ্যালেঞ্জ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী, এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছেন, এবং একই সাথে কিন্তু অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে আনন্দময় পাঠদানের মাধ্যমে মানসম্মত শিক্ষার তাগিদও দিয়েছেন। হ্যাঁ, দেখেন এই সরকার কিন্তু শিশু বান্ধব নানা রকম পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে শিশুদের শিক্ষার পরিবেশটা যেন আনন্দময় থাকে। আমরা দেখেছি যে ইতোমধ্যেই শ্রেণীকক্ষে শারীরিক শাস্তির বিধান তারা বন্ধ করেছেন, যেন কাউকে শারীরিকভাবে শাস্তি দেওয়া না হয়। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ব্যাপারে অনেক কঠোর হয়েছেন, এবং আজকে প্রধানমন্ত্রী যেটি বলেন সেটি অবশ্যই সাধুবাদ জানাতে। বিশ্বের কোনো দেশেই প্রাথমিক পর্যায়ে আসলে ভর্তি পরীক্ষা হয় না, শিশুরা যেন আনন্দের মাধ্যমে শিখতে পারে। আর শিশুর চেয়ে বেশি চাপে পড়ে আসলে অভিভাবকরা, সেটাও একটা অসুস্থ প্রতিযোগিতা। সব মিলিয়ে এটি একটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। কতটা কাজে লাগে সেটি দেখার বিষয়। আমরা প্রতিবেদনটি দেখি।
নিরক্ষরমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে প্রতি বছরই পালন হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি স্লোগানে এবার আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতায় না জড়িয়ে শিশুদের চাপমুক্ত রেখে শিক্ষার আহ্বান তার। পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। অনেক সময় আমরা দেখি যে প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু খুব একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিতে পরীক্ষা বন্ধের নির্দেশনা সরকার প্রধানের। দেন আনন্দময় পাঠদানের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদও। ক্লাস 1-এ ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এখন ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, এটা ঢাকা শহর হোক সারা বাংলাদেশ হোক, এখানে ইতিমধ্যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কিন্তু এটা আরও ভালোভাবে করা উচিত যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ১৯ জনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেন প্রধানমন্ত্রী। পুরস্কার তুলে দেন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের মধ্যে ডাকসুর পুনর্নির্বাচনের তারিখ না দেওয়া হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট সহ নির্বাচন বর্জন করা কয়েকটি সংগঠন। জবাবে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য। এদিকে বাইরে মিছিল বিক্ষোভ হলেও ক্লাস পরীক্ষা হয়েছে স্বাভাবিকভাবে। ভোট বাতিলের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশনে আছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের 6 প্রার্থী। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ স্বতন্ত্র প্রার্থীরা। পরে নতুন ভিপি নুরুল হক নূর সহ পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। সেখান থেকে বেরিয়ে নুরুল হক জানান, শুধুমাত্র শিক্ষার্থীরা চাইলেই দায়িত্ব নেবেন তিনি। শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা যেটা চাইবে আমি সেটাই করব। তারা যদি চায় যে তারা অলরেডি যেটা চেয়েছে যে পুনর্নির্বাচনের জন্য আন্দোলন করতে, আমি বলেছি তাদের সাথে আমি একমত। তারা যদি বলে যে আমাকে শপথ নেওয়ার জন্য, আমি তাদের কথা শুনে আমি শপথ নেব। তবে 3 দিনের মধ্যে দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয়ে অচল করে দেওয়ার হুমকি দেন প্রগতিশীল ছাত্র জোটের লিটন নন্দী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব এবং ঐতিহ্যকে যারা ধ্বংস করতে চান, আমরা তাদেরকে ছাড় দিব না 3 দিনের আলটিমেটাম পর্যন্ত। তবে ছাত্রলীগের দাবি, সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই চলছে আন্দোলন। নির্বাচনের হারের যে ফলাফল তারা পেয়েছে, এখান থেকে একটা সেফ এক্সিট খোঁজার জন্য তারা আসলে তারা যে প্রহসনের নির্বাচনের কথা বলছে, প্রহসনের নির্বাচনে তারা আসলে প্রহসনের আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, পুনর্নির্বাচনের আর কোনো সুযোগ নেই। এখানে কেউ কোনোভাবে বিশৃঙ্খলা, অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। এদিকে সংবাদ সম্মেলন করে মুহাসিন হলের নির্বাচন নিয়ে অসত্য তথ্য দেওয়ার দায়ে লিটন নন্দীকে ক্ষমা চাইতে বলেছেন প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া। তিনি এহেন বক্তব্যের মাধ্যমে জাতির কাছে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালিয়েছেন। যে সকল শিক্ষার্থী ডাকসুতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাদেরও অপমান করেছেন। আবার ভোটের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হলেও নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ গঠন হবে বলে আশা শিক্ষামন্ত্রী দীপু মনির। দুপুরে সচিবালয়ে এই আশার কথা জানিয়েছেন তিনি। ডাকসুর মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পর্যায়ক্রমে নির্বাচন হবে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি দেন ছাত্র সংসদ নির্বাচন করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস। এদিকে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হচ্ছে কাল। এবছর দেশের 22,961টি মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসায় হচ্ছে ভোট।
আগামীকাল 14 মার্চ 2019 বৃহস্পতিবার। কিবরিয়া, গ্যাসের দাম বাড়াতে কিন্তু একজোট হয়েছে গ্যাস কোম্পানিগুলো। তিতাসের পর কিন্তু আজ দেখা গেছে যে বাখরাবাদ এবং জালালাবাদও সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম বলতে গেলে দ্বিগুণী করার পক্ষে মতামত দিয়েছে, কিন্তু একে কিন্তু অযৌক্তিকও বলছে অনেক। হ্যাঁ, দেখেন গতকালকে যখন তিতাসের দাম বাড়ানোর খবরটি আসলো তখন নানা রকম প্রতিক্রিয়া আমরা দেখেছি। আসলে গ্যাসের দামের সঙ্গে অনেক কিছু সম্পর্কযুক্ত, সব কিছুরই দাম বেড়ে যায়, এমনকি বাড়ি ভাড়াও বেড়ে যায়। যাই হোক, সেটি হচ্ছে সাধারণ মানুষের কথা। আর ভোক্তাদের অধিকার সংরক্ষণ যে সংগঠন আছে ক্যাব, তারাও কিন্তু এটাকে অযৌক্তিক বলেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটিও বলছে চলতি অর্থ বছরে দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। সুতরাং সব দিক বিবেচনা করেই নিশ্চয়ই এই সিদ্ধান্তটি নেওয়া হবে। আমরা আশা করব সাধারণ মানুষের কথাও ভাবা হবে। যাই হোক, প্রতিবেদনটি দেখি। শিল্প প্রতিষ্ঠান গ্যাসের দাম সমন্বয় প্রস্তাবের গণশুনানিতে তৃতীয় দিনে অংশ নেয় বাখরাবাদ ও জালালাবাদ গ্যাস কোম্পানি। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের দাম প্রায় 103% বাড়ানোর প্রস্তাব বাখরাবাদের। আর সিলেট বিভাগের 4 জেলায় 138% বাড়াতে চায় জালালাবাদ। আবাসিকে 2 বার্নার চুলায় গ্যাসের দাম 800 থেকে বাড়িয়ে 1440 টাকা এবং 1 বার্নারে 750 থেকে বাড়িয়ে 1350 টাকা করার প্রস্তাব তাদের। দ্বিতীয় দিনের শুনানিতেও একই প্রস্তাব দিয়েছিল তিতাস, যদিও এখনই সঞ্চালন চার্জ বাড়ানোর বিপক্ষে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। এলএনজি এর রিগ্যাসিফিকেশন ব্যয় সহ মোট ব্যয়, দেশে প্রাকৃতিক গ্যাসের বর্তমান উৎপাদন ব্যয় বা আইওসি গ্যাসের ক্রয়মূল্য অপেক্ষা বেশি হওয়ায় এলএনজি আমদানির অতিরিক্ত ব্যয় মেটানোর লক্ষ্যে ট্যারিফ পরিবর্তন করে গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করা প্রয়োজন। গ্যাসের বিদ্যমান বিতরণ চার্জ ইউনিট প্রতি 0.25 টাকা। এ বিবেচনায় 2018-19 অর্থবছরের প্রকৃত ব্যয়ের ভিত্তিতে বিতরণ চার্জ পুনর্নির্ধারণের বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা যেতে পারে। তবে এলএনজি আমদানির কথা বলে গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক বলে দাবি করেন শুনানিতে অংশ নেয়া ভোক্তা প্রতিনিধি ও বক্তারা। 1000 মিলিয়ন কিউবিক ফিট মে মাসে আসবে। হোয়াট ইজ দ্য গ্যারান্টি? আগামী 15 থেকে 20 দিনের মধ্যে বর্ষণ শুরু হতে পারে, এই পাইপলাইন পুরোটা শেষ হবে না। যে 2 বার্নাল বলেন 1 বার্নাল বলেন, যেটা বরাদ্দ এখন এই 1 চুলা 2 চুলার নামে যে টাকা দিচ্ছি আমরা অনেক কম জ্বালিয়ে বেশি টাকা দিচ্ছি। ঢাকা শহরের গ্রাহকরা যেমন দেই, আমার ওই সাধারণ অঞ্চলের গ্রাহকরা বেশি টাকা দিচ্ছে। এদিকে শুনানি চলাকালে টিসিবি ভবনের প্রবেশ মুখে বিক্ষোভ সমাবেশ করে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম বাড়াতে গণশুনানি চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছে হাইকোর্ট। আর দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে ক্যাবের আবেদনের আদেশ দেওয়া হবে 31 মার্চ দুপুরে। বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। সবশেষ 2017 সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়ানো হয় 22.70 ভাগ। মার্চ ও জুলাই থেকে 2 ধাপে তা কার্যকরের কথা থাকলেও আদালতের হস্তক্ষেপে দ্বিতীয় ধাপের দাম কার্যকর হয়নি। 18 মে মাসে দাম বাড়াতে আবারও গণশুনানি হলেও স্থগিত হয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আবাসিকে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করার প্রস্তাবে আবার চলছে গণশুনানি। আর এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। শুনানিতে আদালত বলেন, গ্যাসের দাম বাড়লে বাজারে বাড়বে পণ্যের দাম। পোশাক খাতে গ্যাসের ব্যবহার বেশি জানিয়ে বলা হয়, এতে আন্তর্জাতিক বাজারেও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। 6 প্রবিধান 6-এর 3 উপপ্রবিধান অনুযায়ী তাদেরকে এই যৌক্তিকতা জনসাধারণের সামনে এবং স্টেক হোল্ডারদের সামনে বা এই লাইসেন্সিগুলোর সামনে তাদেরকে উপস্থাপন করতে হতো, সেটা তারা উপস্থাপন করেননি। ফলে এই শুনানির পুরো প্রক্রিয়াটাই হচ্ছে বেআইনি, যে কারণে আমরা এইটাকে স্থগিত চেয়েছি। বিইআরসির আইনজীবী বলছেন, দাম বাড়াতে প্রস্তাব দেওয়ার এখতিয়ার সব কোম্পানির আছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার। ভোক্তা পর্যায়ে বৃদ্ধি করার ক্ষমতাটা আমাদের নাই। আমরা সরকারের কাছে প্রস্তাবটা রাখতে পারি, কিন্তু বৃদ্ধি করার ক্ষমতা আমাদের নাই। এটা সরকার গ্রহণ করতে পারে, না করতে পারে। সরকার এটা সংশোধনও করতে পারে এবং এটা কী পরিমাণ সংশোধন করবে এটা সরকারি নিজস্ব যুক্তিতে সেটা ব্যবস্থা নিতে পারে। এর আগে 2018 সালের 16 অক্টোবর গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এনার্জি রেগুলেটরি কমিশন। এর বিরুদ্ধে রিট করেছিলেন ক্যাব আহ্বায়ক মোবাশ্বের হোসেন। শুনানির পর এ সিদ্ধান্ত কেন অবৈধ নয় জানতে রুল জারি করে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সংবাদের শুরুতেই আপনাদের কাছে সমস্যা সংকট সম্ভাবনা নিয়ে জানতে চেয়েছিলাম। আপনারা চিঠি পাঠিয়েছেন, সেখান থেকে পড়ে শোনাচ্ছে কতগুলো চিঠি। নওগাঁ থেকে সজীব লিখেছেন, রানীনগর ইউনিয়নের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে না, কর্মকর্তাদের একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা গুরুত্ব দিচ্ছেন না। কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যার সমাধান আশা করছি। দেলোয়ার হোসেন জৈন্তাপুর সিলেট থেকে বলছেন, সরকারি হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি খুবই কম, চেম্বারেই তারা বেশি স্বচ্ছন্দ বোধ করেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। জায়েদ প্রধান বগুড়া থেকে লিখেছেন, বগুড়ার সদরের গোকুলে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না, এতে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। কর্তৃপক্ষের কাছে দ্রুত এই লোডশেডিংয়ের প্রতিকার চাই। আপনারা যারা চিঠি পাঠিয়েছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে শেষ করছি সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রোহিঙ্গা ইস্যুতে বেশিরভাগ এনজিওর উদ্দেশ্য অসৎ, গোয়েন্দা তথ্য থাকার দাবি মন্ত্রিসভা কমিটির। সরকারি ব্যাংকে দুর্নীতিবাজদের স্থান নেই, অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, খেলাপির সহযোগীদেরও ছাড় নয়। ডাকসুর পুনর্ভোটে 3 দিন সময় দিল আন্দোলনকারীরা, নৈরাজ্যে কড়া ব্যবস্থা নেবেন উপাচার্য। সাকিবের আইপিএল খেলায় হস্তক্ষেপ করবে না ক্রিকেট বোর্ড, ইনজুরি নিয়ে সতর্ক থাকার পরামর্শ। আর এই ছিল এখনকার মতো। আমন্ত্রণ পরের আয়োজনে।